হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের সন্ধ্যা 7টার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যেই পেডাগজি ক্লাসটা চলছে সেই পেডাগজি ক্লাসের আজকে 43 নম্বর ক্লাস, এবং আজকে কিন্তু দুপুরে তোমাদের প্রত্যেকেই বলে দিয়েছিলাম যে আজকে আমরা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং আর ক্লাসিক্যাল কন্ডিশনিং, বা যেটাকে আমরা বলি বাংলাতে অনুবর্তন, তাই না? এই যে অনুবর্তন রয়েছে, অনুবর্তন অধ্যায় দুটো ভালো করে রিভিশন করতে বলেছিলাম। সেখান থেকে প্রশ্নোত্তর ডিসকাস হবে, এবং এই প্রশ্নোত্তর ডিসকাশনটা এক ধরনের রিভিশনই বটে, ঠিক আছে? আজকের সেটে শুধুমাত্র তোমরা অনুবর্তন অধ্যায় থেকেই কিন্তু পাবে, ঠিক আছে? আশা করি তোমরা যারা যারা চলে এসছো ক্লাসে তোমরা প্রত্যেকে রিভিশন করে এসছো, বা কারো যদি রিভিশন মিস হয়ে থাকে সমস্যা নেই, আমাদের এই ক্লাসটা করলেও তোমাদের এই পুরো চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? তো সবার প্রথম প্রশ্ন হচ্ছে অনুবর্তন কাকে বলে, এবং এটার একটা সংক্ষিপ্ত একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, সেটাকে পরিপূর্ণ করতে হবে। তার আগে আমরা একটু জেনে নেব অনুবর্তনটা আসলে কি। অনুবর্তন জানতে গেলে আমাদের কয়েকটা শব্দের অর্থ জানতে হবে, সেটা হচ্ছে উদ্দীপনা, ঠিক আছে? উদ্দীপনা এবং উদ্দীপনার পুনরাবৃত্তি। উদ্দীপনার পুনরাবৃত্তি, এই উদ্দীপনাটা কি? উদ্দীপনা হচ্ছে যখন মনে করো যে আজকে তোমার প্রচণ্ড খিদা পেয়েছে, তাহলে তো তুমি খাবারটা খাবে, তাহলে ওই খিদাটা হচ্ছে তোমার কাছে উদ্দীপনা। এবার তোমার রোজ খিদা পাচ্ছে, এবার রোজ তুমি যখন খাবার খাচ্ছ তখন তোমাকে তোমার মা ডাকছে। এবার একদিন তোমার খাবার খিদা পেয়েছে, তুমি খাবার খেতে গিয়ে দেখতে পাচ্ছ খাবার রেডি নেই, মা কেবল খাবারটা বানাচ্ছে। তার মানে মা যখন খাবার রেডি হয়ে গেল তখন মা তোমাকে ডাকলো। ওই যে মা তোমাকে ডাকছে ওটা হচ্ছে একটা উদ্দীপনা, এবং এই উদ্দীপনাটা যখন প্রতিদিন ঘটছে তুমি বুঝতে পেরে গেছো যে মা ডাকছে মানে এখন খেতে দেবে আমাকে, বোঝা গেল? তো ঠিক উদ্দীপনার পুনরাবৃত্তি, এবং এই পুনরাবৃত্তির ফলে একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এবং এই প্রতিক্রিয়াকেই বা এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় অনুবর্তন। যার মধ্যে দুজন খুব বিখ্যাত রয়েছেন, একটা হচ্ছে ক্লাসিক্যাল যেটা অনুবর্তন রয়েছে, সেই ক্লাসিক্যাল কন্ডিশনিং বা ক্লাসিক্যাল অনুবর্তনের থিওরি দিয়েছেন ইভান প্যাভলভ, এবং অপারেন্ট অনুবর্তনের থিওরি দিয়েছেন বিএফ স্কিনার। এগুলো নিয়ে আমাদের পরপর প্রশ্ন রয়েছে। তাহলে এই যে উদ্দীপনার পুনরাবৃত্তি, এটাকে অ্যাকচুয়ালি কিসের ভিত্তি করে রয়েছে? এটা হচ্ছে শিখনের, এটা শিখনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো উদ্দীপনার পুনরাবৃত্তির ফলে এটা হচ্ছে ড্যাশ প্রক্রিয়া, শিখনের প্রক্রিয়া, বৃদ্ধির প্রক্রিয়া, বিকাশের প্রক্রিয়া, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর এটা হচ্ছে অপশন নাম্বারে শিখনের প্রক্রিয়া, এবং শিখনের ক্ষেত্রে হয়। তোমরা যখন রিভিশন করছিলে, তোমরা যখন টেক্সটটা পড়ছিলে, তোমরা প্রত্যেকেই সেই কুকুরের পরীক্ষাটা পড়েছো, তোমরা প্রত্যেকে ইঁদুরের পরীক্ষাটা পড়েছো, তাই না? যেখানে কি হচ্ছে, সেই ঘন্টা বাজছে, ঘন্টা বাজার সাথে সাথে কুকুরটা খাবারের জন্য রেডি হয়ে যাচ্ছে। এবার একদিন ঘন্টা বাজলো কিন্তু কুকুরটাকে খাবার দেওয়া হলো না, তখন দেখা যাচ্ছে কি তার লালা ঝরছে। ঠিক অন্যরকমভাবে ইঁদুরের ক্ষেত্রেও তাই। স্কিনার বক্স আমরা জানি, তাই কি না? স্কিনারের যেই বিখ্যাত বাক্স বা বক্স, যেখানে লিভারের মধ্যে প্রেস করার সাথে সাথেই ইঁদুরের কাছে খাবার চলে আসছে। তাহলে প্রথম 2 দিন 3 দিন 4 দিন বা কয়েকবার সে অনেক সময় নষ্ট করেছে, কিন্তু তারপরে যখন সে বুঝে গেল যে লিভারটা প্রেস করলে খাবার পেয়ে যাব, তখন সে সরাসরি লিভারটা প্রেস করছে। অর্থাৎ এটা কি হচ্ছে, উদ্দীপনার পুনরাবৃত্তি করতে করতে সে আসলে শিখনের দিকে এগোচ্ছে, এবং সে শিখে যাচ্ছে। বোঝা গেল অনুবর্তনটা কি বলতে চেয়েছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। অনুবর্তনের প্রবক্তাকে। এখানে অনুবর্তন বলতে আমরা তো দুটো অনুবর্তন জানি, একটা ক্লাসিক্যাল, আরেকটা কি, আরেকটা হচ্ছে অপারেন্ট, তাই না? অপারেন্ট, একটা ক্লাসিক্যাল আর একটা অপারেন্ট, তাহলে আমরা তো দুটোই জানি। তাহলে কোনটা বলবো? দেখো, অনুবর্তন মানে প্রথম যে অনুবর্তনটা, মানে ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেটা যেটা ক্লাসিক্যাল কন্ডিশনিং বা ক্লাসিক্যাল অনুবর্তন, তাহলে এটা কে দিয়েছেন তত্ত্বটা? ইভান প্যাভলভ, ঠিক আছে? বিএফ স্কিনার তো দিয়েছেন কি সেটা আমরা জানি, আর জা পিয়াজে আমরা কি দিয়েছেন সেটা আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছি, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। তোমরা বলবে জেবি ওয়াটসনের দেওয়া থিওরিটার নাম কি? এটা তোমরা বলবে জেবি ওয়াটসনের দেওয়া থিওরি। আমরা বিএফ স্কিনার জানলাম অপারেন্ট অনুবর্তন, আমরা প্যাভলভ জানলাম ক্লাসিক্যাল অনুবর্তন, আর জা পিয়াজে তো আমরা জানি প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব। তোমরা বলবে জেবি ওয়াটসনের দেওয়া তত্ত্বটা কি? হোমওয়ার্ক থাকলো এটা তোমাদের। আচ্ছা, অনুবর্তনের দুটো ধরন রয়েছে। অনুবর্তনের কটা ধরন রয়েছে? দুটো। কি কি? একটা হচ্ছে প্যাভলভের দেওয়া, আর একটা স্কিনারের দেওয়া। তাহলে প্যাভলভ দিয়েছেন ক্লাসিক্যাল, আমি বলেছিলাম আজকে পুরো রিভিশনটা হয়ে যাবে, আর স্কিনার দিয়েছেন অপারেন্ট। তাহলে অপশন নাম্বার এ, ক্লাসিক্যাল অনুবর্তন আর অপারেন্ট অনুবর্তন, ঠিক আছে? নেক্সট আসি নাম্বার 4,
ক্লাসিক্যাল অনুবর্তনের উদাহরণ কি? ক্লাসিক্যাল অনুবর্তন করতে গিয়ে দেখো প্যাভলভ কি করলেন, প্যাভলভ একটা কুকুরকে নিলেন তাই না, এবং রোজ ধরে নিচ্ছে আমি সকাল 11টাতে, ঠিক আছে, রোজ সকাল 11টা তিনি কি করছেন, তিনি কুকুরটাকে খাবার দেওয়ার জন্য ঘন্টা বাজাচ্ছেন, ঘন্টা বাজানোর পর কুকুরটার সামনে খাবার দেওয়া হচ্ছে, এমন করে কয়েকদিন তিনি করলেন। এরপর দেখা গেল একদিন তিনি কি করলেন, ঘন্টা বাজালেন কিন্তু কুকুরটাকে তিনি খাবার দিলেন না, তখন কি কুকুরটা কি করছে, লালা ঝরছে, কুকুরটার লালা ঝরতে শুরু করেছে, অর্থাৎ কুকুরটা কি এক্সপেক্ট করছিল, কুকুরটা খাবার এক্সপেক্ট করছিল। তো এই যে কুকুরটা নিয়ে যে কথা বলছে, প্যাভলভের কুকুরকে নিয়ে পরীক্ষাটা হচ্ছে ক্লাসিক্যাল অনুবর্তনের একটা উদাহরণ, ঠিক আছে, ক্লাসিক্যাল অনুবর্তনের উদাহরণ। আর স্কিনারের ইঁদুর হচ্ছে অপারেন্ট অনুবর্তন, অপারেন্ট অনুবর্তনের উদাহরণ। আর থর্নডাইকের বিড়ালটা কি, প্রচেষ্টা ও ভুল তত্ত্ব, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো ক্লাস যত করবে তত এগুলো মনে থাকবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে, অপারেন্ট অনুবর্তনকে যিনি কি করলেন, একটা ইঁদুরকে নিয়ে পরীক্ষা করলেন, ইঁদুরকে কি করলেন প্রথমেই বললাম, একটা বাক্সের মধ্যে লিভার দেওয়া রয়েছে, লিভার বলতে একটা বলতে পারো একটা সুইচ বা একটা বাটন, ঠিক আছে, তো এবার ইঁদুরটা এদিক ওদিক ছোটাছুটি করতে করতে যেই সেই সুইচে তার হাত পড়ে গেল বা পা পড়ে গেল, যেটাই তোমরা বলো না কেন, এটা প্রেস হলো, তখনই তার সামনে খাবার প্রস্তুত হয়ে গেল, ইঁদুর সেটাকে মজা করে খেয়ে নিল। এরকম করে বারংবার হতে হতে ইঁদুরটা বুঝে গেল যে ওইখানে প্রেস করলে খাবার পাচ্ছি, তখন সে বারবার ওটাকে প্রেস করছে, খাবার আসছে। তো এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে কে করেছেন, এটা করেছেন বিএফ স্কিনার, এবং এটাকে বলা হচ্ছে স্কিনার বক্স, স্কিনার বক্স, ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বারে আসবো, অপারেন্ট অনুবর্তনের মূল নীতিটি কি? অপারেন্ট অনুবর্তনের মূল নীতি, ঠিক আছে, মূলনীতি বলতে কিসের উপর মানে এটা দাঁড়িয়ে রয়েছে? দেখো স্কিনার কি বলেছেন, স্কিনার বলেছেন যে পুরস্কার আচরণকে শক্তিশালী করছে। কিভাবে আমি এটা এলাবোরেট করছি, শক্তিশালী করে, আর শাস্তি আচরণকে দুর্বল করে। দেখো একটা কথা মনে রাখবে, আমরা কিন্তু পেডাগজি পড়ছি, এবং এই যে পেডাগজি এসছে বা ওই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট এসছে, ঠিক আছে, 2009-এর, এই যে বিষয়গুলো রয়েছে না, এখানে কিন্তু বারংবার একটা কথা বলা হয়েছে যে ওই বাচ্চাদেরকে কিন্তু কখনোই কোনোরকমভাবে শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া যাবে না, ঠিক আছে, এইখানে কিন্তু এই অপারেন্ট অনুবর্তনটা খুব গুরুত্বপূর্ণ, এই স্টাডিটা খুব গুরুত্বপূর্ণ। কিরকম, তুমি বাচ্চাটাকে বলছো এই চটপট তুমি যদি এই 5টা অঙ্ক করে ফেলো, এই 5টা গণিত করে ফেলো, তাহলে তোমাকে কি দেওয়া হবে, একটা লজেন্স দেওয়া হবে, আর তুমি যদি না করো তাহলে তোমাকে কি করা হবে, তুমি করতে পারছো না, তোমাকে কি করা, শাস্তি দেওয়া হচ্ছে, তোমাকে পিটানো হচ্ছে, তোমাকে খেতে দেওয়া হচ্ছে না, তোমাকে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ওই বাচ্চাটার মধ্যে, যেহেতু আমরা শিশুকে নিয়ে কথা বলছি, তাহলে এই বাচ্চাটার মধ্যে একটা পুরস্কার পাওয়ার জন্য, লজেন্স একটা সার্টেন এজের কথা আমি বলছি, সবসময় লজেন্স নয়, সেটা তাকে প্রভোগ করবে, প্রভোগ বলতে ইন দ্য সেন্স পজিটিভ সেন্সে প্রভোগ করবে, কি যে তাকে ওই পুরস্কারটা সে যখনই পাবে তখন সে তার কাজ করার আগ্রহ আরও বাড়বে। আচ্ছা, তার মানে আমি এটা করলে আমি ভালো, এইটা করলে আমাকে ভালো বলবে, এইটা করলে আমি পুরস্কার পাবো, আর এটা করলে আমাকে মারবে, আমার খারাপ হবে, তাহলে আমি কি ভালোর দিকে যাব। আর শাস্তি যদি কন্টিনিউ পেতে থাকে তখন তার মধ্যে কি হয়, আমাকে তো মারছেই, ধর আমি তো শাস্তি পাচ্ছি, আমি আর এগুলো করতে যাব না, এই জানি আমি একটু পরে আমাকে মারিয়ে দেবে, তাই আমি ট্রাই করবো না। তাহলে তার কি প্রচেষ্টাকে, তার আচরণকে কি করছে, দুর্বল করছে। তাহলে পুরস্কার হচ্ছে আচরণকে শক্তিশালী করবে, আর শাস্তি আচরণকে দুর্বল করবে। তাহলে এটা হচ্ছে শাস্তি এবং পুরস্কারের বিষয়টাকে তিনি গুরুত্ব দিয়েছেন। নেক্সট, অনুবর্তনের বৈশিষ্ট্য নয় কোনটি? শিক্ষণযোগ্য, স্থায়ী, জন্মগত নাকি অভিযোজনমূলক? অনুবর্তনের বৈশিষ্ট্য নয় কোনটি? সঠিক উত্তরটা দেবে। দেখো শিক্ষণযোগ্য, এটা একটা বৈশিষ্ট্য। অভিযোজনমূলক, ওই যে অভিযোজন কিভাবে, ইঁদুরটা কি করছে, ইঁদুরটা ধীরে 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 কি ব্যাপারটাকে নিজের মধ্যে নিয়ে আসছে, অভিযোজিত করছে নিজেকে, অভিযোজন হচ্ছে। আর কি স্থায়ী, ও একবার শিখে গেল মানে ওটা শিখে গেল। তাহলে জন্মগত বা তোমাদের অপশনে সহজাত থাকতে পারে। এটা কিন্তু অনুবর্তনে নেই। অনুবর্তন বলতে যেটাকে আমরা বলেছি প্র্যাকটিস মেক্স পারফেক্ট, আমরা বলি না, মানে বারংবার প্রচেষ্টা করা
এবং প্রচেষ্টা করতে করতে শিখে যাওয়া। ঠিক আছে, তাহলে এখানে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, জন্মগত। অনুবর্তনের গুরুত্ব কি? ইম্পর্টেন্স অফ মানে কন্ডিশনিং, সেটা শিখনের প্রক্রিয়া বুঝবে, বৃদ্ধি বোঝা, বৃদ্ধি বলতে এখানে আমরা যেটাকে বলবো গ্রোথ, নাকি বিকাশ বোঝা, বিকাশ মানে আমরা যেটাকে বলবো ডেভেলপমেন্ট, কোনোটাই নয়। তো অনুবর্তনটা কি? অনুবর্তন কিন্তু আমরা প্রথমেই যখন আমরা সংজ্ঞাটা পড়েছি তখন কি দেখলাম, সেখানে শিখনের প্রক্রিয়াটাকে বোঝা। তোমরা নিচে কিন্তু প্রত্যেকে সঠিক উত্তরটা করতে থাকবে কন্টিনিউ, ঠিক আছে, এবং তারপরে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। শিখনের প্রক্রিয়া বোঝা, অনুবর্তনটা কি? শিখনের প্রক্রিয়া বোঝা, ঠিক আছে। এরপরে আসবো নম্বর 9, অনুবর্তনের প্রয়োগ কোথায় হয়? অনুবর্তনটাকে কোথায় অ্যাপ্লাই করা হবে? এখানে প্রয়োগ বলতে অ্যাপ্লাই, অনুবর্তনটাকে কোথায় অ্যাপ্লাই করা হবে? শিক্ষা এবং চিকিৎসাতে, শিল্প এবং সংস্কৃতিতে, খেলা ও বিনোদনে, কোনোটিই নয়। অনুবর্তনকে কোথায় প্রয়োগ করব? ঠিক আছে, মানে প্রয়োগ করাতে জায়গা লাগবে, আমি যে শুধু শুধু এটা করতে পারি না। তো এটা অবশ্যই শিক্ষাতে এবং তার পাশাপাশি চিকিৎসাতে। যেমন আমরা শুনেছি না যে গিনিপিগকে বা খরগোশের উপরে এই পরীক্ষা করা হলো, ওই পরীক্ষা করা হলো। তো অ্যাকচুয়ালি এটাও কিন্তু অনুবর্তন, মানে কন্টিনিউ প্রসেস করে 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 দেখা যে সার্ভাইভ করতে পারছে কিনা বা ওর গন্তব্যে পৌঁছাতে পারছে কিনা। ঠিক আছে, এরপরে আসি, অনুবর্তনের সীমাবদ্ধতা কি? মানে বাউন্ডারিজ কি কি হতে পারে, অনুবর্তনের কি কি প্রবলেম হতে পারে। আশা করি আজকের ক্লাসটা হয়ে যাওয়ার পর তোমাদের অনুবর্তনের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং কে কোন পরীক্ষা করেছেন, কিভাবে করেছেন, সেগুলো তো বললামই, সেগুলো একবার ভালো করে দেখবে। অনুবর্তনের সীমাবদ্ধতা কি? জটিল আচরণ ব্যাখ্যা করতে পারে না, সরল আচরণ ব্যাখ্যা করতে পারে না, শিখন ব্যাখ্যা করতে পারে না, কোনোটিই নয়। অনুবর্তনের আচরণের সীমাবদ্ধতা কি? এটা জটিল আচরণ ব্যাখ্যা করতে পারে না। মানে এখানে না একমুখিতা রয়েছে। কিরকম একমুখিতা? ওই যে ইঁদুরটার কথা ভাবো তো, বা কুকুরটার কথা ভাবো। ইঁদুরটা ওই লিভারটাকে প্রেস করছে বারবার, এবার ওই লিভারটা প্রেস করে যদি না খুলে দরজাটা, তখন কি ওর মাথাটা আবার খারাপ হয়ে যাবে? ঠিক, এতক্ষণ হচ্ছিল এখন আর হচ্ছে না। কুকুরের ক্ষেত্রে তাই হলো কিনা, ঘন্টা বাজলে খাবার পাচ্ছি, ঘন্টা বাজলে খাবার পাচ্ছি, ঘন্টা বাজলো খাবার আসলো না, কিন্তু কুকুরের অটোমেটিক যে প্রসেস, ওই লালা ঝরতে শুরু করলো। মানে ওরা একমুখীভাবে করছে, অনুবর্তনে একমুখিতা দেখাচ্ছে। অনুবর্তনের মধ্যে বিবিধতা নেই, তার মধ্যে কি নেই, মানে আচরণকে যখনই জটিল হয়ে যাবে, ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যাবে, তখন সেই কমপ্লেক্সিটিটাকে বোঝার মতন ক্যাপাসিটি অনুবর্তনে নেই, তখন তাকে আবার নতুন প্রসেস ফলো করতে হবে। ঠিক আছে, তো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে আসবো নম্বর 11তে, ক্লাসিক্যাল অনুবর্তনে উদ্দীপনার ধরন কি? ক্লাসিক্যাল কন্ডিশনে উদ্দীপনার ধরন কি? শর্তযুক্ত ও শর্তহীন, শুধুমাত্র শর্তযুক্ত, শুধুমাত্র শর্তহীন, কোনোটিই নয়। ক্লাসিক্যাল অনুবর্তনে উদ্দীপনার ধরন কি? দেখো আবার আমি বলছি, ওই কুকুরের উদাহরণটা নাও, যেহেতু এটা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর কথা বলা হচ্ছে। ওখানে কয়েকটা ঘটনা ঘটছিল না? কি? খাদ্য দেওয়া হচ্ছে, লালা ঝরছে কার? কুকুরটার, ঘন্টার আওয়াজ, এগুলাই তো কিছু উদ্দীপনার কিছু প্রতিক্রিয়া রয়েছে। এবার এখানে খাদ্যটা কি? খাদ্যটা হচ্ছে শর্তহীন একটা উদ্দীপনা। আর লালাটা কি? লালাটা হচ্ছে শর্তহীন একটা প্রতিক্রিয়া। এবার ঘন্টার আওয়াজ যখন হচ্ছে, এই ঘন্টার আওয়াজ হচ্ছে একটা শর্তযুক্ত উদ্দীপনা, যে ঘন্টা বাজলে খাবার দিলাম, ঘন্টা বাজলে খাবার দিলাম। আর এই ঘন্টা বাজার প্রতিক্রিয়াটা কি? সেটা হচ্ছে লালা ঝরানো। তো এখানে শর্তহীনও রয়েছে, আবার শর্তযুক্তও রয়েছে। মানে শর্তহীন শর্তযুক্ত বলতে একটার সঙ্গে আরেকটার কানেকশন। ঠিক আছে, মানে কুকুরটা খিদা পেয়েছে জন্য খাবার দেওয়া হয়েছে, কিন্তু কিন্তু ঘন্টা বাজার সাথে কুকুরটাকে খাবার দেওয়ার কোনো সম্পর্ক আছে কি? নেই। কিন্তু যেহেতু সাইমালটেনিয়াসলি ঘটেছে ঘটনাটা, ঘন্টা বেজেছে তার সাথে সাথে খাবারটা এসছে, কুকুরের মস্তিষ্ক এটা ধরে নিয়েছে ঘন্টা বাজলে খাবার পাবো, ঘন্টা না বাজলে খাবার পাবো না। তাই যখনই ঘন্টা বাজলো খাবার আসলো না, তার মনের মধ্যে হলো যে খাবার তো এখন আসার কথা ছিল, তাহলে তার লালা ঝরতে শুরু করলো। তাহলে এখানে শর্তহীনতাও রয়েছে আবার শর্তযুক্তিতাও রয়েছে। সো অপশন নাম্বার এ, ক্লাসিক্যালটা হচ্ছে সবসময় শর্তযুক্ত আর শর্তহীন উভয় একসাথে। আর অপারেন্ট অনুবর্তনের প্রতিক্রিয়ার ধরন কি? সেখানে আমরা কি দেখেছিলাম? সেখানে আমরা দেখেছিলাম পুরস্কার ও শাস্তি, এই তো। তাহলে এখানে কি হবে?
স্বেচ্ছাধীন, অনিচ্ছাধীন, শর্তযুক্ত কোনোটিই নয়। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে স্বেচ্ছাধীন, অপশন নাম্বার এ। ঠিক আছে, এরপর অনুবর্তনের প্রক্রিয়ার প্রথম ধাপ কি? দেখো, আমাদেরকে অনুবর্তনের ধাপগুলো একটু দেখে নিতে হবে। তোমরা প্রত্যেকেই ক্লাসটা করেছো আমি জানি, তো তবু আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি প্রত্যেকের সুবিধার জন্য। সবার প্রথমে কি আছে? ওরিয়েন্টেশনাল বা ওরিয়েন্টেশনই করি আমি। ওরিয়েন্টেশন মানে যাকে আমরা কি বলবো? প্রস্তুতি। 2 নম্বর কি রয়েছে? অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন তাকে আমরা কি বলবো? অ্যাকুইজিশনকে আমরা কি বলবো? অর্জন করা কোনো কিছু। 3 নম্বর কি রয়েছে? বিলুপ্তি। আর 4 নম্বর কি রয়েছে? স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধার। স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধার, এর সাথেও না কিছু অতিরিক্ত আছে, কিছু এক্সট্রা আছে। তার মধ্যে 5 নম্বর দিয়ে দিই, সাধারণীকরণ মানে সিম্পলিফিকেশন। ঠিক আছে, আর 6 নম্বর দিয়ে দিই, এগুলো কিন্তু এক্সট্রা, এটা হচ্ছে বৈষম্য। এই ছটা হচ্ছে অনুবর্তন প্রক্রিয়ার ধাপগুলো। ওকে, একবার চোখ বুলিয়ে নাও, আমি ক্লাসে এর আগে দেখিয়েছি কি কি আছে। ওরিয়েন্টেশন বা প্রস্তুতি, অ্যাকুইজিশন বা অর্জন, বিলুপ্তি, স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধার, সাধারণীকরণ এবং বৈষম্য। এগুলো হচ্ছে তাদের মধ্যে থাকে। ওরিয়েন্টেশন বা অনুবর্তনের মধ্যে এটা কিন্তু রয়েছে। আচ্ছা, তাহলে প্রথম ধাপটা কি রয়েছে? প্রথম ধাপটা হচ্ছে ওরিয়েন্টেশন, অপশন নাম্বার এ। এবার আমরা রিভিশন করে নেব এই ধাপগুলো পরপর পরপর কি কি রয়েছে। ঠিক আছে, একবার ভালো করে দেখে নাও। এবার কিন্তু পরপর ধাপগুলো নিয়ে কিছু প্রশ্ন থাকছে তোমাদের। সেকেন্ড ধাপটা তাহলে কি ছিল? প্রথমটা ছিল ওরিয়েন্টেশন, তাহলে দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা ছিল হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনকে আমরা কি বলবো? অর্জন। ঠিক আছে, অপশন নাম্বার বি, অ্যাকুইজিশন বা অর্জন। তারপরে কি তৃতীয় ধাপটা কি ছিল বলো? তাহলে এটা গেল ওরিয়েন্টেশন গেল প্রথম, অ্যাকুইজিশন গেল দ্বিতীয়, তাহলে তৃতীয় ধাপটা কি ছিল? হ্যাঁ, তৃতীয় ধাপটা ছিল বিলুপ্তি। তাহলে তৃতীয়টা কি ছিল? বিলুপ্তি। ঠিক আছে, আসো চতুর্থ ধাপে। কি ছিল চতুর্থ ধাপ? চতুর্থ ধাপ কি ছিল? স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধার, সাধারণীকরণ নাকি বৈষম্য? ঠিক, স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধার। তাহলে চতুর্থটা কি ছিল? অপশন নাম্বার এ, স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধার। নেক্সট, পঞ্চম ধাপটা কি ছিল? এটা তো চতুর্থ চলে গেল, তাহলে পঞ্চমটা কি হবে বলো? হ্যাঁ, সাধারণীকরণ। ঠিক আছে, পঞ্চমটা কি ছিল? সাধারণীকরণ, অপশন নাম্বার বি। আর ষষ্ঠটা কি আছে? ষষ্ঠ ধাপ হচ্ছে বৈষম্য, অপশন নাম্বার সি। তাহলে এটা কি? ষষ্ঠ ধাপ। তো এইগুলো ছিল হচ্ছে অনুবর্তনের কিছু প্রশ্ন পর্ব। আর অনুবর্তন প্রক্রিয়ার সপ্তম ধাপটা কি সেটা থাকছে তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা তোমরা অ্যান্সারটা করবে। আমরা আবারও তোমাদেরকে আগে জানিয়ে দেবো গ্রুপে যে কোনটা থাকছে নেক্সট ক্লাসে। ঠিক আছে, আর তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনো আমাদের আপার প্রাইমারি ব্যাচ জয়েন করনি, আমাদের আপার প্রাইমারি ব্যাচ কিন্তু চলছে। যেই পরীক্ষাটা মার্চে হওয়ার কথা রয়েছে সেই পরীক্ষার জন্য কিন্তু আমাদের ব্যাচ চলছে। সেই ব্যাচে তোমরা চাইলে জয়েন করতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, আপার প্রাইমারি ব্যাচ লিখে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। বাকি সমস্ত প্রক্রিয়ার ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লাগলো জানাবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।